नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল বনাম এফকে আরকাদাগের এএফসি চ্যালেঞ্জ লিগ ম্যাচ নিয়ে। তো এই ম্যাচের আগে ইস্ট বেঙ্গল শিবিরে কি খবরাখবর বেরিয়ে আসছে সেগুলো তোমাদের শেয়ার করব। এই ম্যাচের জন্য ইস্ট বেঙ্গলের প্লেইং 11 কীরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করব। এই ম্যাচে কোন কোন কি ব্যাটেলগুলো বিশেষ করে লক্ষ্য করতে পারবো সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার আগে বলো, কালকে মাঠে কারা কারা যাচ্ছ? আজকে সবথেকে আমার ভালো লাগলো, সকালে ভিডিওটা দেওয়ার পর প্রচুর মানুষ কিন্তু যারা আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করে সেখানে ফেসবুক পেজে অনেকে কিন্তু ফটো আমাকে পাঠিয়েছে যে দাদা কালকে মাঠে যাচ্ছি, তারা টিকিট রিডিম করে নিয়েছে। তো যারা এখনও ভাবছো যে কি করব, মাঠে যাব কি যাব না, তাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট, তোমরা ভাই মাঠে যাও, মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করো, নিজেদের জান প্রাণ দিয়ে সাপোর্ট করো। এবং এটা তো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে সাপোর্ট করা নয়, দেশকে সাপোর্ট করা। তো অবশ্যই দেশের জন্য এবং প্রিয় দলের জন্য কালকে মাঠ কিন্তু ভর্তি রেখো, কালকে যেন একটা সিটও ফাঁকা না থাকে, এটুকু আমাদের চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট রইল। এবার কালকেও টিকিট রিডিম করা যাবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে যে টিকিট রিডিম নিয়ে কোনো রকম চিন্তা নেই। এবার সবথেকে বড় চিন্তা যেটা সমর্থকদের মধ্যে ছিল সেটা হচ্ছে যে ম্যাচ আমরা দেখব কোথায়। তো তোমাদের সকালের ভিডিওতেই যেরকমটা জানিয়েছিলাম, এএফসির ভাই আলাদাই সব ব্যাপার স্যাপার থাকে তাদের ম্যাচ নিয়ে, তবুও যতটা সম্ভাবনা রয়েছে যে ফ্যান করে কিন্তু ম্যাচ দেখানো হবে, তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম। এবং আজকে প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পর কিন্তু যেরকমটা জানানো হয়েছে যে কালকের চ্যালেঞ্জ লিগের ম্যাচ কিন্তু ফ্যান করে দেখানো হবে। শুধুমাত্র যে এই ম্যাচটা নয়, এই যে ইস্টবেঙ্গল হোম ম্যাচটা খেলবে সেটাও ফ্যান করে দেখানো হবে, এবং পরবর্তী সময় যখন ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলবে সেই ম্যাচটাও কিন্তু ফ্যান কোড যেটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে দেখানো হবে। তো দেখা নিয়ে চিন্তার কোনো আর কারণ নেই। এবার টিভি নিয়ে কোনো রকম ভাই আপডেট আজকে পর্যন্ত আসেনি। যদি কোনো রকম টিভিতে দেখানো নিয়ে আপডেট থাকে বা এসে যায়, সেটা কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেব। তাই অবশ্যই বলছি, যাদের টেলিগ্রাম আছে এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, কিংবা আমি ফার্স্ট কমেন্টেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হতে পারো। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে শেয়ার করে দিচ্ছি। আর যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, প্রায় 13,000-এর কাছাকাছি ফ্যামিলি মেম্বার আমাদের ফেসবুক পেজে হতে চললো, তো প্লিজ তোমরা ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ফেসবুক পেজে জয়েন হতে পারো, কিংবা সরাসরি ফেসবুকে গিয়ে এসটিউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করে নাও, সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটাকেও ফলো করে নাও। সমস্ত কিছু তো ভিডিও আকারে বানানো সম্ভব হয় না, তো ছোটোখাটো আপডেটগুলো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতেই তোমরা সবার আগে পেয়ে যাবে। তো লাইভ নিয়ে চিন্তা মিটলো। এবার দেখো, ফ্যান কোড অত সহজে তো খেলা দেখাবে না, ফ্যান কোড ভাই দেখাবে নিশ্চয়ই কোনো রকম সাবস্ক্রিপশন নিয়ে, কারণ কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু দেখতে পাইনি। সেই আপডেটটা এলেও তোমাদের জানিয়ে দেবো, আর কালকে তোমাদের খেলা দেখার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। তো এই ব্যাপারটা থেকে চিন্তামুক্ত থাকো। এবার যেই জায়গায় চিন্তা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের দল নিয়ে। এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল কিন্তু সবথেকে বড় ধাক্কা খেলো। ইস্টবেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য যে প্লেয়ারটা হতে পারে সেই প্লেয়ারটাকে নিয়ে, সেটা আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে আনোয়ার আলী। ভাই আনোয়ার আলী ডিফেন্সে থাকলে ডিফেন্স নিয়ে অনেকটা চিন্তা কমে যায়। হেক্টরের পাশে আনোয়ার যখন ডিফেন্সে খেলে তখন কিন্তু অনেকটা দায়িত্ব নিয়ে আনোয়ার খেলে, কারণ হেক্টর তার এজ এবং তার যে রিকভারি স্পিড সেটা কিন্তু অনেকটা কম। সেই জায়গায় আনোয়ার কিন্তু একদম ক্লিন ডিফেন্ডিং করে এবং সামনের দিকে যেভাবে থ্রু বল বাড়ায়, যেভাবে বল কন্ট্রোল নিয়ে খেলে, এক কথায় আনোয়ার আলী অসাধারণ। কিন্তু আজকে যেখানে ইস্টবেঙ্গল শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব নিচ্ছে, সেখানে কিন্তু আনোয়ার আলী অনুপস্থিত রয়েছে বলেই খবরাখবর রয়েছে। তো তোমাদের জানিয়েছিলাম যে আনোয়ার খেলতে পারবে না, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট বড় ধাক্কা। তারপর যে বিষয়টা নিয়ে সবার মনে প্রশ্ন, যে 6 জন বিদেশিকে কি একসাথে খেলানো যাবে, খেলানো কি যায়? হ্যাঁ, আইএসএল এর নিয়ম আলাদা, আমাদের দেশের নিয়ম আলাদা, আর কিন্তু এই এএফসির নিয়ম আলাদা। সেখানে কিন্তু 6 জন কেন, প্লেইং 11-এ 11 জন বিদেশিকেও খেলানো যায়। তো ইস্ট বেঙ্গলের হাতে 6 জন বিদেশির অপশান রয়েছে। 6 জন বিদেশিকে কোচ মনে করলে খেলাতে পারে, কিন্তু প্রথম থেকেই কি 6 জন বিদেশিকেই নিয়ে অস্কার শুরু করবে, নাকি তার নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বিদেশিদের ব্যবহার করবে, সেটা হচ্ছে একটা দেখার বিষয়। এবং আজকে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ জানিয়েছে যে পুরো দল আমার মোটামুটি প্রস্তুত রয়েছে, চিন্তার জায়গা একটাই, সেটা হচ্ছে ক্লান্তি। কারণ এই 2 দিন আগে ম্যাচ খেলতে হয়েছে, তারপরেই কিন্তু এই তড়িঘড়ি ম্যাচ, এই যে ক্লান্তি, সেটা কিন্তু একটা বড় চিন্তার কারণ। এছাড়া কিন্তু খুব একটা ব্যাপার নেই। এবার ইস্টবেঙ্গলে যদি আমরা দল নিয়ে কথা বলি, তো এফকে আরকাদাক কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই প্রেসিং ফুটবল খেলে এবং তাদের উইঙ্গাররা কিন্তু দারুণ দারুণ ক্রস করে এবং তারা কলকাতায় এসেও ওই একই রকম প্র্যাকটিস করছে, কোনো রকম কিন্তু সিচুয়েশান প্র্যাকটিস করছে না, শুধু উইং থেকে এসে ক্রস করা এবং সেখান থেকে কিন্তু এরিয়াল ওয়ালে গিয়ে গোল করা, সেটাকেই কিন্তু বারবার তারা প্র্যাকটিস করছে। কোনো রকম মাঝমাঠ নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই, ডিফেন্স নিয়েও তাদের কোনো রকম চিন্তার কারণ নেই। এবার তাদের নিয়ে কিন্তু একটা ডিটেল আলোচনা এর আগে একটা ভিডিওতে করে দিয়েছি, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেব, সেই ভিডিওটা দেখো, তাহলে আরকাদাক সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যাবে। তো আরকাদাককে সরিয়ে রেখে যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কীরকম চিন্তাভাবনায় যেতে পারে। দেখো, প্রথম হচ্ছে ইস্টবেঙ্গলে যেহেতু একটা ক্লান্তির ব্যাপার আছে, ইস্টবেঙ্গল প্রথম থেকেই ফুল অ্যাটাকিং মুডে খেলতে যাবে না, কারণ ফুল অ্যাটাকিং মুডে খেলতে গেলে অপোনেন্ট দল সেদিক থেকে এসে গোল করে দিতে পারে। তো প্রথম থেকে কিন্তু অপোনেন্ট দলকে একটুখানি মেপে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে তারা কীরকম খেলছে প্রথম 15টা মিনিট, তাদের খেলতে দাও, তারা সুযোগ কোন জায়গা থেকে তৈরি করছে, তারা কি পরিকল্পনায় যাচ্ছে, তাদের একটুখানি খেলা দেখে তারপর মনে হয় তাদের উপর পাল্টা প্রেসার করা ভালো। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একটা অন্যরকম ফরমেশনে যেতে পারে। লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল 10 জনে হয়ে যাওয়ার পর দেখেছো 5 জন মিলে ইস্টবেঙ্গল ডিফেন্স করেছিল এবং রক সলিড ডিফেন্স লাগছিল, তো সেই রকম পরিকল্পনায় কিন্তু চলে যেতে পারে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু 5-4-1 এই ফরমেশনে দলকে নামাতে পারে। গোলকিপার পজিশনে নো ডাউট গিল শুরু করবে, ডিফেন্ডার প্লেয়ার হিসাবে লালচং নুঙ্গার সঙ্গে ইউজ থেকে সেন্টার ব্যাকে রাখা হবে 2 সাইড ব্যাকে, একদিকে প্রভাত, অপরদিকে রাকিব। এবার সৌভিক চক্রবর্তীকে ঠিক ডিফেন্সের সামনে একদম শিল্ড হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হবে, তুমি ভাই ডিফেন্সই করো, তোমাকে মাঝমাঠ নিয়ে ভাবতে হবে না, সেই একটা পরিকল্পনা যেতে পারে। সেক্ষেত্রে ওই 4-1টা 4-5 হয়ে যাবে, মানে এটা 5 জন হয়ে যাবে। মাঝমাঠে কিন্তু 4 জন প্লেয়ার, মাঝমাঠে কিন্তু আমি একসাথে দেখতে চাই সেলিস এবং মেসিকে, এবং সাউল তো থাকবেই অটোমেটিক চয়েস। তো সেক্ষেত্রে মাঝমাঠে কিন্তু দুটো উইং, একদিকে রিচার্ড সে শুরু করুক, সেলিস সে ঠিকঠাক রয়েছে, অপরদিকে মহেশ, এবং মাঝমাঠে মেসির সঙ্গে ক্রেসপো তারা একদম খেলুক পেয়ার আপ করে, আর আপ ফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিমিকে রাখা হোক। এটা কিন্তু ইস্টবেঙ্গল যেতে পারে প্রথম 15 মিনিটের জন্য। এবার যদি ইস্টবেঙ্গল ওসব কিছু ছেড়ে দাও, যে আমরা প্রথমে হোম ম্যাচ যেহেতু খেলছি, গোল করব, আমরা ম্যাচ জিতবো, সেই রকম যদি পরিকল্পনায় যায়, তো ইস্টবেঙ্গল কিন্তু 4-3-3 এই ফরমেশনে দলকে নামাতে পারে। ডিফেন্স লাইনে কোনো রকম পরিবর্তন নয়, মাঝে মাঠে সৌভিক চক্রবর্তী সঙ্গে ক্রেসপো এবং মহেশকে সেন্ট্রালি ব্যবহার করা, কারণ মহেশ সেন্ট্রালি আউটস্ট্যান্ডিং খেলেছে লাস্ট কয়েকটা ম্যাচে, তো সেন্ট্রালি মহেশকে ইউজ করলে অনেক বেটার হবে। সেক্ষেত্রে আক্রমণ বিভাগে কিন্তু 3 জন বিদেশির উপর গুরুদায়িত্ব থাকবে। রিচার্ড একদিকে উইং পজিশন থেকে খেলবে, মেসি অপর প্রান্ত উইং থেকে খেলবে, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিয়ামান্টাগোস সে কিন্তু বল সাপ্লাই পাবে। তো 3 জন আক্রমণ বিভাগে যদি একসাথে খেলে, আমি শুধু ভাবছি যে একদিক থেকে মেসি, অপরদিকে সেলিস, তার মাঝখানে ডিমি এবং তার তলা থেকে ক্রেসপো, এই যে একটা ত্রিফলা জুটি তৈরি হবে, তার তলা থেকে ক্রেসপো মাঝে মাঝে গিয়ে বক্স টু বক্স খেলবে, ভাই আলাদাই দেখতে লাগবে যদি এই পরিকল্পনায় যায়। আমি তো বলবো দয়া করে ক্লেটন সিলভাকে প্রথমভাবে কোচ নামাবেন না, ক্লেটনকে পরে নামান, ডিমিরকে তুলে নিয়ে নামান প্রয়োজনে, কিন্তু প্রথম মিনিট থেকেই গোল চাই। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল যদি লিড নিয়ে নিতে পারে, সেকেন্ড হাফে খেলা আরও ওপেন হবে, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল লিড ডবল আপ করে নিতে পারবে আরও বেশি। তো ওভারঅল আমার তো মনে হয় যে এই পরিকল্পনায় গেলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে, এবং অবশ্যই এইটাই কিন্তু অস্কারও ভাবনা চিন্তায় রাখবে। এবার হাতে অপশান বেশ কিছু থাকবে, সেক্ষেত্রে ভিষ্ণু, ডেভিডের মতন প্লেয়ার, তাদের ভাই বেঞ্চ থেকে শুরু করা, নন্দা কুমারের দিকে কিন্তু আলাদাইভাবে নজর থাকবে, কারণ নান্দাকে প্রস্তুত রাখা হচ্ছে, তার সাথে জিকসান, এই 4 জন তাদের সাবস্টিটিউট হিসাবে ভাবা যেতে পারে। তার সাথে যদি ক্লেটন, 5 জনকে সাবস্টিটিউট হিসাবে ভাবা যেতে পারে। এছাড়া বেঞ্চে যারা প্লেয়াররা থাকবে তাদের নিয়েও পরিকল্পনা থাকবে। নিশুকে প্রথম থেকে আমি চাইছি না, আমি সেই জায়গাতে চাইছি অবশ্যই প্রভাত খেলুক, নিশুকে পরবর্তী সময় সেকেন্ড হাফে যদি প্রয়োজন হয় নিশুকেও আনা যেতে পারে। তো এই যে লাইন আপটা 4-3-3 তোমাদের কীরকম লাগছে, এবং ইস্টবেঙ্গল 4-3-3-তে যাওয়া উচিত নাকি ইস্টবেঙ্গলের 5-4-1-এ যাওয়া উচিত, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। লাইভ দেখার জন্য যা যা বলার বলে দিয়েছি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম, দেখা হবে কালকে আবার। চলো টাটা।